আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গুড নিউজ দিয়ে শুরু করি। শেখ হাসিনা দেশে ফিরছেন ডিসেম্বরে। রয়টার্সকে দেয়া এক প্রতিবেদন নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো বাংলাদেশ। এখন আমার কথা হচ্ছে, ইত্তেফাক মারফত, চ্যানেল আই মারফত আপনারা সবাই এতক্ষণে সেই নিউজটা পেয়ে গেছেন। তাহলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান সে যে এত কথা বলল যে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা আদালত অবমাননার শামিল, গণমাধ্যম যেন আদালতের নির্দেশ মেনে চলে। এখন তথ্য উপদেষ্টার সেই মুখটা থাকলো কোথায়? এখন কি তিনি সাংবাদিকদের উপর অত্যাচার করা শুরু করবেন? ভবিষ্যৎ সেটা বলে দিবে তিনি কি করবেন। এখন আমরা এই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করব। রাশেদ হায়দার সোহেল ভাই নিয়মিত অনুষ্ঠানের আয়োজন হিসেবে আমাদের সাথে আছেন। রাশেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাবির, তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলীকে যারা আমাদের নিয়মিত আয়োজন মানে প্রতিদিনের আয়োজন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। রয়টার্সের প্রতিবেদনটা পড়েছেন নিশ্চয়ই? এখন আসলে পড়ার সৌভাগ্য হয়নি, কিছু কিছু তথ্য উপাত্ত দেখেছি, এখনো পুরো পড়ে। আমি এই তথ্যের আলোকেই আপনার কাছে জানতে চাইবো যে আদালতে আত্মসমর্পণ নিয়ে নেত্রী আসলে রয়টার্সকে কি বলেছেন? সবচেয়ে মজার বিষয় যেটা যেটা তুমি আগে বললা যে আমাদের তথ্য উপদেষ্টা কষা জাহিদ শেখ হাসিনার কোনো আলোচনা বা যাতে পত্রিকাতে না নেই, এই প্রশ্নটা তুমি গতকাল করেছিলে, আমাকে মনে আছে নিশ্চয়ই। তখন আমি তোমারে বলেছিলাম যে সাংবাদিকরা বহু শেয়ানা, সাংবাদিকেরা যে কোনো নিউজ করার আগে দরকার 10টা ফেসবুক পেজ আলারে পাঠাই দেয় যে ভাই আপনারা একটু দিয়া দেন, পরে আমরা সোর্স আপনাদের কথা কইয়া চালাইয়া দিব। তো এখন শেখ হাসিনার এই ইন্টারভিউ সাক্ষাৎকার সেইটা এখন বাংলাদেশের সমস্ত পত্রিকা আছে, আর তারা কি বলছে রয়টার্সকে সাক্ষাৎকার। মানে ভাই এটা তো রয়টার্সকে সাক্ষাৎকার দিছে, আমাদের দোষ তো না, আমরা তো সাক্ষাৎকার নেইনি, আমরা ওখানে কি বলছে সেটা তুলছি। তো এখন কষাদায়ী একটা কাজ করতে হয়, রয়টার্স সহ এপি, রয়টার্স সহ আরো যেসব সংবাদ মাধ্যম আছে সবার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারে। এই যে একদিন না 2 দিন আগে সম্ভবত ফিফার কার বিরুদ্ধে মামলা করতে গেছিল না বাংলাদেশের কুমিল্লার কোন এক ছেলে আদালতে, ওইরকম একটা মামলা ঠুকে দিতে পারে, অথবা এদের সবাই ব্যান করে দিতে পারে যে আমাদের দেশে তোমাদের কোনো লিঙ্ক চলবে না, সব ব্যান। এই কাম করতে পারে উত্তর কোরিয়ার মতো। হ্যাঁ, আর একটা মজার বিষয়, এতদিন পর্যন্ত যতজনে শেখ হাসিনার যত ছাপছে ইন্টারভিউ, সব ওরা ইমেলে প্রশ্ন করছে, ইমেলটা লিখে দিছে, ইমেলের উত্তর দিছে শেখ হাসিনা, সেটার উপর ছাপছে। আর রয়টার্সের এটা হচ্ছে দীর্ঘ 1.5 ঘন্টা টেলিফোন আলাপ সরাসরি। মানে যেমন তুমি আমি এখন যেরকম কথা বলতেছি ওখানে টেলিফোনে যে আপনি খাইছেন, হ্যাঁ আমি খাইছি, আপনি কি করেন, এইবার একদম টেলিফোন সরাসরি। শেখ হাসিনা বলছে ডিসেম্বরে ঢুকবো এবং আমি আমার নেতা কর্মী সকলকে নিয়ে ঢুকবো, একসাথে ঢুকবো, আত্মসমর্পণ করব, প্রয়োজনে যদি আমাকে হত্যাও করা হয় তারপরও আমি পিছপা হব না। এটা সিগনিফিকেন্ট কথা। অলরেডি তোমার প্রায় 7 থেকে 8 লক্ষ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে, 1 লক্ষের উপরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মী এখন জেলে আছে, সংসদ সদস্য আছে প্রায় 138 জন। এখানে একটু কথা আছে, জেল তো পুরোপুরি ভর্তি। এখন যদি ধরেন কথার কথা 2 লাখ 5 লাখ লোক আইসা যদি একসাথে আত্মসমর্পণ করে, নাম বাপের নাম লিখতে লিখতেই তো ওপরে কলম ফুরিয়ে যাবে, ডিউটি টাইম পার হয়ে যাবে। ওইটা ফুরাক আর না ফুরাক, শেখ হাসিনা এসে যদি বলে যে আমি আত্মসমর্পণ করছি তোমরা সবাই করো, তাহলে যে সারা পৃথিবীর যে যেখানে আছে যারা আসলে আওয়ামী লীগের ভালোবাসে তারা সবাই যে আত্মসমর্পণ করবো, সেম অ্যাজ ইউজুয়াল আমি নিজেও চলে যাব, আমি আত্মসমর্পণ করবো, আমার বিরুদ্ধে তো মামলা আছে, আত্মসমর্পণ করবো। এইবার মামলা চলুক না, এখন একসাথে যদি থাকবে না, একসাথে যদি 20-25-30 হাজারও সারা বাংলাদেশে আত্মসমর্পণ করে, এইটা সামাল দেওয়ার ক্ষমতা সরকারের নেই। কয়জনরা আপনার ধরে রাখবেন? এবং এরপরে একের পর এক মামলা বাতিল হতে থাকবে। কারণ যে এখন ধরো আমার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সব বলা হচ্ছে যে আমি ওখানে থাইকা পাখি দেখা গুলি করছি, ওই করছি সেই করছি, আমি ওই মিটিং ভেঙে দিছি, আব্দুল্লাহ নোমানের তুলে আসার দিছিলাম, এইভাবে লেখা। ওই সময় আমি বাংলাদেশেই নেই, তার আগে পরে 10 বছর। আচ্ছা, তাহলে মামলা ভুয়া। একজন যদি আমি ভুয়া প্রমাণ করতে পারি একটা মামলা, তাহলে আমার লগের আসামি যেগুলো ওরাও বলবো যে সবই ভুয়া, আমরা কেউই ছিলাম না।
রাইট। কারণ হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে কেউ থাকলে ও এখানে তো সিসিটিভি ক্যামেরার মতো নাই এই না, দেশে, এই দেশের মতো না। ইউরোপের মতো যে ক্যামেরা দেখে দেখে তুমি আসামি করবা বা ওকে ওকে ধরছো। হুম, হুম, হুম। কিন্তু সবচেয়ে বড় প্রমাণের বিষয় হচ্ছে যে যেসব লোকগুলো দেশের বাহিরে থাকে তাদের বিরুদ্ধে যখন মামলা দিচ্ছেন আপনি, কিছু লোক যারা মারা গেছে আরো 5 বছর আগে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন যে তারা ককটেল বিস্ফোরণ ঘটাইছে। তো আপনার পুরো মামলাই তো শেষ। তা মিথ্যা মামলা যখন দিবেন, এই মিথ্যা মামলায় যে আসামি করবেন আপনার যাচাই বাছাই করারও সুযোগ নাই যে আপনার এই আসামি জীবিত না মৃত, এই আসামি দেশে থাকে না বিদেশে থাকে, এই আসামি আসলে কে, বা এই আসামির ওই সক্ষমতা আছে কিনা। 90 বছরের এক বুড়ারে দিছ যার হাঁটতে গেলে পায়খানা প্রস্রাব পইরা যায়, যে অক্সিজেন ছাড়া চলে না, তারে দিছো তুমি AK-47 রাইফেল নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া গুলি করতেছিল। এসব মামলা টিকবে? একটা বিশাল প্রেসারে পইরা যাবে সরকার। প্রেসারে না, শুধু জেলখানা ভর্তি হয়ে যাবে। আমার মনে হয় না সরকার এত লোকের নিয়ে ভিতরে ঢুকাইয়া রাখতে পারবে বুঝলা। ওই তখনই শুরু করতে হবে যে জামিন দিয়া দাও, ছাইরা দাও, মামলার তদন্ত করো। কি করবে? একসাথে 50,000 লোক ঢুকতে চাইলে কি ঢুকাইতে পারবে নাকি? পারবেন। আপনাকে আমি একটা দেখাই, সমীক্ষা দেখাই। পুরো বাংলাদেশের জেলখানার ধারণ ক্ষমতা, অর্থাৎ পুরো বাংলাদেশে কারাগার আছে ৭৫টা, হ্যাঁ? যেখানে হুম। বন্দী ধারণ ক্ষমতা সব মিলায়া হলো ৪৫,০০০। যেখানে এখন প্রায় 1.7 গুণ বেশি বন্দী আছে। অর্থাৎ ৪৫,০০০ পুরো বাংলাদেশে বন্দী ধারণ ক্ষমতা, অথচ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সব মিলায় প্রায় ২ লাখ ২.৫ লাখ নেতাকর্মী অলরেডি বন্দী আছে। তার মানে ওখানে ইলিশ ফাইল মানে জায়গা নাই। বন্দী রাখার জায়গা নাই। এখন মানে বস্তির চেয়ে খেয়াল অবস্থা করে খারাপ। দেখেন, হ্যাঁ, মোট বন্দির ধারণ ক্ষমতা এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ৪৫,১৪৩ জন। বর্তমান বন্দির সংখ্যা ৭৭,০৪০ জন। এটা হচ্ছে অফিসিয়ালি। এছাড়াও টুকিটাকি যেগুলো ধরেন ওই যে না বলে নিয়ে গেছে, এখনো চার্জশিট গঠন হয় নাই। এরকম অনেক দেখা গেছে জেলখানায় যেয়ে আমি দেখছি। এমন অনেক আছে নাম কাও ওয়াস্তে একটা মামলা ঠুকে দিয়ে কোনমতে কোন কিছুই নাই। জাস্ট বন্দি করে রাখছে। হ্যাঁ? এরকমও আনঅফিসিয়াল অনেক কয়েদি কিন্তু আছে জেলখানায়। তো প্রায় সব মিলায়া আপনি ধরেন ৪৫,০০০ জনের ধারণ ক্ষমতা, ৭৭,০০০ জন এখনই আছে। সব মিলিয়া যদি এখন আপনি হিসাব করেন ১,০০,০০০ই ধরলাম আমরা। একেবারে ১,০০,০০০ই ধরলাম কাটায়, কাটায়। এর ভিতর যদি নেত্রী আসে, নেত্রী আসার পর যদি বলে যে সবাই যে যেখানে আছো আত্মসমর্পণ করো, তাহলে ভ্যানওয়ালা, রিক্শাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভিক্ষুক, শ্রমিক, কৃষক যারা আছে, যারা শেখ হাসিনাকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, এরকম বাংলাদেশে পুরা ৭.৫ কোটি মানুষ এখনো স্টিল নাও আছে যারা সরাসরি আওয়ামী লীগের সমর্থক। এই ৭.৫ কোটি মানুষ যদি এসে একাধারে আত্মসমর্পণ করা শুরু করে, মামলা নাই, পুলিশটা একটা থাপ্পড় দিয়ে হলেও মামলা নিয়ে নিবে। ঠিক আছে? ঢুকে যাবে। কিন্তু এতগুলা লোক রাখবে কোথায়? সেটাই তো রাখবে বললাম কোথায়? যে রাখার তো জায়গা নাই। ওই এক কাজ করতে পারে, ঢাকা, তারপরে চিটং, রাজশাহী, খুলনা, বরিশালের যত স্টেডিয়াম আছে সবগুলোকে কারাগার হিসাবে ঘোষণা দিতে পারে। সেখানে এমনও হইতে পারে সরকার পালাইতেও পারে। পালাইতেও সরকার, পারে। কারণ একসাথে এতগুলো লোক যখন বের হবে, সরকার পালাইতেও পারে। অবশ্যই, অবশ্যই তো হওয়ার আর যদি সম্ভাবনাই 99%। মুক্তিযোদ্ধার সন্তানদের কথা ধরি, ওই কমিউনিটি তো একেবারে অফিসিয়ালি রেকর্ডেড প্রায় ৭০ লাখ লোক আছে। বাপ বেটা প্রজন্ম মিলায়া। তো ওই হুম। ৭০ লাখ লোক যদিও আসে, আইসা যদি কয়, আর ভিতর ধরে নিলাম জামাতপন্থী, বিএনপি পন্থী আরো ২০ লাখ বাদ দিলাম। ৫০ লাখ লোক যদি এসে কয় একটানা যে আমরা আজকে আত্মসমর্পণ করব। নেত্রী ফিরতেছে, নেত্রী যখন আদালতে আত্মসমর্পণ করবে আমরাও করব। কয়জনরে ঠেকাবে? সেটাই। জজের বাপের আছে, ক্ষমতা আছে, জেলারের বাপের ক্ষমতা আছে এতগুলারে পালা, বসায় বসায় খাওয়ানো। পরে ভিতরে কারা বিদ্রোহ হয়ে যাবে, কারাগার ভাঙা বাইরে আসবে আর কি সব একদম। মার্চ করে। সো এরা এখনো বোঝে নাই যে সামনে কি অপেক্ষা করতেছে। এরা তো সামান্য জুলাইয়ে এই মৌলবাদের উত্থান হয়েছে, এটারে ওরা যুদ্ধ যুদ্ধ বলে লাফাচ্ছে। প্রকৃতপক্ষে গণ অভ্যুত্থান কি ৯০ সালে তো আপনারা দেখাইছেন না? সেটার ৫% হয়েছে জুলাইতে? হয় নাই। না। ৯০ সালে কি অত্যাচারটা ফেস করছেন ওই অভিজ্ঞতাটা হ্যাঁ, একটু যদি 90 আপনি সালের ওই স্মৃতিচারণ করেন।
হ্যাঁ 90 সালের ওই রকম ওর 5% হয় নাই। 90 সাল কেন, তোমার 2006 সালে যেটা হয়েছে লগি বইটা সেই রকমও তো হ্যাঁ, হয় নাই, সেই রকমও তো হয় তাহলে নাই। চিন্তা করেন, তখন তো তাহলে দুই চিন্তা পার্টি করেন। ছিল। আর এইখানে তো এবার 5ই আগস্ট যেটা ঘটাইছে সেটা তো আমি বলবো যে আওয়ামী লীগ নেতা বা সকলেরই দোষ আছে, যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের যারা আছে তাদের বলছে তোমরা কারফিউ দেওয়া আছে, কেউ ঘর থেকে বেরোনো, আইন ভঙ্গ করা যাবে না, সব ঘরে বসেছিল। কিন্তু হুম। সেনাবাহিনীর নিজস্ব ট্রাকে করে সন্ত্রাসী আইনা ইয়ে করছে। কিন্তু তখন যদি আসলে যদি আমরা সবাই বেরিয়ে আসতাম রাস্তায়, অবস্থাটা কি দাঁড়াইতো? এখন সরকার কিন্তু কনফিউজড হয়ে যাবে যদি নেত্রী আত্মসমর্পণে যায়। এই সাধারণ মানুষজন যখন বলবে যে আমরাও আত্মসমর্পণ করব, এখন এটা আত্মসমর্পণ না গণ অভ্যুত্থান হবে এটা ওরা টেরও পাচ্ছে না। এটা গণ অভ্যুত্থান হবে, আত্মসমর্পণ কে কইলো তোমার? আত্মসমর্পণ তো ওই যে রয়টার্স তো বলছে যে আচ্ছা, আদালতে না, না, নেত্রী সবচেয়ে আত্মসমর্পণ মজার করতে আসবে। বিষয়টা আমি বলি, বাংলাদেশের একটা ধারা আছে ৫৪ বা ৫৮, আমার সঠিক মনে হুম, সম্ভবত ৫৮টা হচ্ছে মাদক, না ৮৮ টা মাদক। ৫৪ হুম, ধারা হচ্ছে যে ৫৪ ধারার যেই আইনে তোমার নেওয়া হয় সেটা বলা যায় আপনার জীবন বাহিরে থাকিলে হুম, আপনার জীবনের হুমকি হইতে পারে বিধায় আপনাকে সরকারি হেফাজতে নেওয়া হইল। মানে আপনারা হুম। বাঁচানোর জন্য আপনারা জেলখানায় দেওয়া হইল। তো এখন ঘটনা আচ্ছা। হচ্ছে ঐরকম হবে। যে আপনাদের বাঁচানোর জন্য পুরা জেলখানার গেটই খুলে দেওয়া হইলো, কারণ ভিতরে রেখে আমাদের উপায় নেই। খাওয়াইতে পারতাম না, মইরা যাবে মানুষ। সেটাই তো হবে দেখছি। সেটাই তো হবে। রয়টার্স এর মতো একটা পত্রিকা এমনি, এমনি না বুঝা তো এই সাক্ষাৎকার ছাড়ে নাই। না, না, এখন এখানে অবশ্যই তোমার ইন্টারন্যাশনাল গেম খেয়াল আছে। করতে থাকো তুমি একটু যে কসা জাহিদ কি বলে, যে সে কোন রয়টার্স এর বিরুদ্ধে কোন মামলা ঠুকে দেয় কিনা বাংলাদেশে। তবে আমার আমি যদি একজন উকিল পাইতাম, আমি হয়তো একজন উকিলরে বলতাম যে রয়টার্স এর বিরুদ্ধে একটা মামলা ঠুকে দেন, যে কেন জাহিদের কথার বাইরে যায় রয়টার্স এ ইন্টারভিউ ছাপছে। এইটা বলে একটা মামলা ঠুকাই দিতাম। যে দাঁড়ায়া যেকোনো একজন উকিল বইলা দিক। এই কাজটা করার চেষ্টা করতাম যদি কোনো উকিল রাজি হইতো আরকি। আচ্ছা। আচ্ছা এই যে কষা জাহিদ, ও কি বুঝতে পারতেছে যে নেত্রী আসলে ওর মাথার চুল একটা থাকবে? এমনিতে তো মাথার চুল নাই। না, না, যেটাও না। আছে এটাও তো থাকবে না। এইটা আবার তোমাদের ভুল কথা। নেত্রী আসলে অনেকেই ভুল ধারণা যে এই নেত্রী আসলে লাখ, লাখ জবাই করে ফেললো, লাখ, লাখ ফাঁসি দিও না। নেত্রী আসলে স্পেসিফিক্যালি যারা আসলে এই দেশের ক্ষতি করছে, হুম। এদের সবগুলোর বিচার হবে। আমি ওইটার কথা বলছি না। আমি বলছি টেনশনে ওর মাথার চুল থাকবে কিনা? না, না, কষা জাহিদের অলরেডি এখনই কষা হয়ে গেছে গা। ও এখনই বুঝতে পারতেছে না যে কি বলবে। এতদিন তো এরা চাইছে না যে শেখ হাসিনা ফেরত আসুক, শেখ হাসিনাকে আনতে হবে। এখন হঠাৎ করে বলতেছে না শেখ হাসিনা আসতে পারবে না। আরে ভাই, এক মুখে তোরা দুই কথা কেমনে হলো? সকালে এক কথা, বিকালে এক কথা। এটা কি হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা আপনি এতদিন খেয়াল তোরা করছেন চাইতো কিনা যে জানি শেখ না। হাসিনা বলছে, তোরা চাইতে হবে না, আমি আইতেছি। এই পারলে জিনিসটা ঠেকা। আপনি খেয়াল করছেন এই জিনিসটা আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না। আপনি খেয়াল করে দেখবেন। একদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাও ওবায়েদ তিনি বলেন যে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে নিয়ে আসার প্রক্রিয়া চলতেছে। আবার কষা জাহিদ বলতেছে না, না তাকে দেশে ঢুকতে দেওয়া হবে না। ওইদিকে আবার সালাউদ্দিন সাহেব বলতেছে দিল্লিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। মানে এরা যে ইউনিটি নাই, এদের ভিতরে যে মানে ইউনাইটেড যে ধারাটা সেটা যে নাই, এটা কিন্তু এই বক্তব্যগুলোতে বোঝা আসলে যায়। এরা একেকজন ঘটনা যে একেক রকম শামা ভাবে ওবায়েদ বলো বা যাই বলো বিএনপি, এগুলো সব অশিক্ষিত জানোয়ার। একটাও শিক্ষা নাই। আচ্ছা, বন্দি আচ্ছা। বিনিময় হবে কখন? যদি কোনো বন্দি থাকে। কেউ যদি হুম, বন্দি থাকে, শেখ হাসিনা কি হুম। বন্দি? না, উনি কি বন্দি? তাহলে ওনার লাগে কিসের বন্দি বিনিময়? উনি কি বন্দি? না বাংলাদেশে এইটা তো বুঝার, উনি বাংলাদেশ ইন্ডিয়া ২ টাতে বন্দী না। উনি তো কোথাও বন্দি না। কেমনে বন্দি বিনিময় হবে? উনি সেটাই। কি ওখানে চুরি ডাকাতি করতে যেয়ে বন্দি হইছে? না। এটা কি তোমার ওই যে ইন্ডিয়াতে যে ২ টা ছেলেরে ধরছে ওই যে হাদি হত্যাকাণ্ডের? হুম, হাদি হত্যাকাণ্ডের ২ টা ছেলেরে ধরলো না? ওরা এখন হুম। ইন্ডিয়াতে বন্দি আছে। ওইটার সাথে হয়তো বাংলাদেশের যদি অন্য কোনো বন্দি থাকে বিনিময় হইতে পারে। শেখ হাসিনা তো বন্দি না, উনি তো রাষ্ট্রীয় অতিথি। ওনাকে নিয়ে গেছে বাংলাদেশ সরকার সমস্ত সুযোগ সুবিধা দিয়ে। সেনাবাহিনী দিয়ে, C-100 বিমান দিয়ে ওনাকে রেখে আসা হয়েছে। কোথায়? হিন্দাল এয়ারপোর্টে নামানো হইছে। সামরিক হুম, এয়ারপোর্টে। উনি কি বন্দি নাকি? হুম। এটা কি আজগবি, বুঝতে শামা ওবায়েদ এর আসলে লেখাপড়াও কদ্দুর আর কি এটা
জানি না আমি যে এরা কোন হিসাবে কি বলে। বাংলাদেশে কোনো আইনজীবী থাকলে সে হয়তো ব্যাখ্যা দিতে পারবে এই আইনের, যে বন্দি হুম। বিনিময় কারে বলে, বা কোনটারে বন্দি বলে আর কোনটাকে সন্ধি বলে আর কোনটারে চুক্তি বলে। এদের কাছে চুক্তি মানেই তো দাসত্ব। এদের কাছে ডিপ্লোমেসি মানে হচ্ছে তেলবাজি। যে অমুকের তাবেদারি করতেছে, ভারতের মানে প্রভুত্ব মেনে নিচ্ছে। কিন্তু ডিপ্লোমেসি বলে ওয়ার্ল্ডে যে একটা বিষয় আছে, পুরো ওয়ার্ল্ডে, এটা ওরা কখনোই বোঝে না। পুরো ওয়ার্ল্ড কিন্তু ডিপ্লোমেসি চলতেছে। এখন বিশ্ব দেখো, ব্যবসা তোমার কি? একটা কথা, মজার কথা বলি, তুমি যখন চুক্তির কথাই আনলো না, একটা মজার কথা বলি। গম কিনতেছে 70 মার্কিন ডলার, টনে 70 মার্কিন ডলার বেশি দিয়ে গম কিনা হচ্ছে আমেরিকা থেকে। কসাই কি বললো, যে এই গম খুব ভালো গম, আর $70 বেশি দিয়ে কিনলে স্বাস্থ্য খুব ভালো হবে। এখন আমরা প্রতিদিন সকালবেলা একটা জুস খাই, অরেঞ্জ জুস। হুম। ওই জুসটা ধরো তোমার ইংল্যান্ডের মরিসন সুপার শপ আছে পয়সালারা ঢুকে, ওখান থেকে কিনলে 1.5 লিটারের জুসের দাম পড়ে £4.5 আচ্ছা, আবার সেই জায়গায় লিডেল একটা শপ আছে, আচ্ছা, লিডেল এটা জার্মানের শপ, ওর আচ্ছা। এখান থেকে যখন কিনবা তখন এটা পড়ে £2.5। কোম্পানি একই, 2.5 জুস একই, সবই একই, টেস্টও একই। তাহলে এখন কি £2.5 দিয়ে কেনার কারণে আমার ক্ষতি হয়েছে? না। কারণ এই কোম্পানি যে £2.5 বেচে, কারণ জার্মান কোম্পানি, জার্মান সরকার লিডেলকে সাবসিডি দেয় যাতে মানুষ কিনা খাইতে পারে, সরকার সহযোগিতা করে মানুষ যাতে কিনা খাইতে পারে। তোমাদের যে লসটা হবে এটা গভর্নমেন্ট ট্যাক্স থেকে কমাই দিবে, ট্যাক্স আচ্ছা, 20% থেকে তোমার 1% দিবে এই জিনিস তোমরা বেচো। ওকে। এখন আমরা 70 টাকা করে গম কিনা, আমাদের লাভটা কি হলো? আমেরিকা থেকে গমাইতে তো খরচও বেশি। এই যে চাউল হুম, কিনতেছে, সবচেয়ে মজার বিষয়, পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন চাউল, যেই হুম। চাউলটা 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন ব্যান করে দিছে, পুরো ইউরোপ ব্যান করে দিছে, পাকিস্তানি চাউল নেয় নাই। কারণ ওখানে এমন কিছু সার এবং কীটনাশক আছে যেটাতে শরীরের ক্ষতি, ক্যান্সার হবে। সেই চাউল আচ্ছা। কিনতেছে বাংলাদেশ। আর বাংলাদেশ কি বলতেছে, যে এই চাউলটা ভালোই আছে, এটা কোনো সমস্যা নাই। ভারত এই চাউল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্লুমবার্গ পর্যন্ত নিউজ করছিল যেটা কি কি আচ্ছা। ক্ষতিকার জিনিস আছে। ওইটা সেই নিয়ে আমরা চাউলটা একটা ভারত আবার ভাই যে চাউলটা এখন পাকিস্তান থেকে কিনতেছে, একটা মিনিট, পাকিস্তান থেকে যে চাউলটা কিনতে, সেই চাউল যদি তোমার সিঙ্গাপুর থেকে কিনতে যায় টনে $40, এই $40 কম। ভারত থেকে কিনতে আচ্ছা, গেলে $60 কম, একই চাউল। আচ্ছা। তাহলে আমি তবে এইটা আমি বাড়তি দিয়ে কিনবো কেন? আমি আপনার এই তথ্যের সাথে একমত পোষণ করে একটা পরামর্শ দিতে চাই। পরামর্শটা হলো কি, এই যে ওরা আমাদের খাদ্যে বিষক্রিয়া করছে, এইটা নিয়া ব্লুমবার্গের ওই রিপোর্ট সহ আমরা একটা অনুসন্ধানী প্রতিবেদন কিন্তু বানাতেই পারি। বিষয়টা নিয়ে কথা বলা উচিত আমাদের। হ্যাঁ, কারণ অলরেডি বানাইছে। অলরেডি তোমার এই যে কাজী রুনা, উনি একটা হ্যাঁ, বিশাল প্রতিবেদন বানাইছে। উনি বানায়া ছাড়ছে। বিভিন্ন ওই যে পত্রিকা আমি যেগুলো বললাম, এগুলো তো তুমি হুম, গুগলে সার্চ দিলেই পাবা। গুগলে গুগলে সার্চ সার্চ দিলে দিলেই তো পাবো। কিন্তু আমাদের দেশের জনগণকে আসলে কি আপনি যদি গুগলের উপর ছেড়ে দেন ওরা বুঝবে না। ওদেরকে আমাদের প্র্যাকটিক্যাল দেশের না জনগণ দেখাইলে হচ্ছে ওরা যে বুঝবে না। পাকিস্তান সহজ থেকে ভাষায় আসবে না যখন এই বুঝাইলে ওরা চাউল তো বুঝবে না। হালাল। পাকিস্তান থেকে আসছে বুঝি নাই। তো এই চাউল হালাল। আচ্ছা। এটা ওরা হালাল ভাবে হইতে। পাকিস্তান থেকে আসতেছে বলে এটা হালাল। হ্যাঁ। এখন তুমি আজকে সকালবেলা আরেকটা নিউজ পাইছো কিনা আমি জানি না। কি? সেটাও সেটা হচ্ছে যে এই যে ডায়াবেটিস রোগীদের যে ইনসুলিন ব্যবহার করে, হুম, ভারত একটা ইনসুলিন। ইনসুলিন অলরেডি আবিষ্কার করছে। এটা সম্ভবত ইউরোপের কোন একটা দেশও এটাতে হেল্প করছে এই ইনসুলিনটার আচ্ছা, ব্যাপারে। এটা হচ্ছে যে আচ্ছা, সপ্তাহে একবার দিতে হবে এই ইনসুলিন। আচ্ছা। একবার, দুইবার না। এখন তো একবার। আমরা ইনসুলিন নিই পার ডে। হ্যাঁ, এটা পার ডে। আমাদের ডায়াবেটিসের উপরে এক দিনে দুইবারও নি কেউ, দিনে একবারও নি কেউ। মানে ৩৬৫ দিনে একবার নিলে ৩৬৫ বার। কিন্তু হ্যাঁ, ভারত যেটা আবিষ্কার করছে সেটা হচ্ছে সপ্তাহে একবার, মানে ৫২ সপ্তাহে ৫২ বার। এখন এইটা আবিষ্কার করার পরে এটা এখন মার্কেটিং হচ্ছে ভারতে। পৃথিবীর বিভিন্ন দেশ এখন নিবে, যেহেতু এটা মনে হয় নর্ডিক কোন কান্ট্রি এটাতে আছে। এখন এইটা আচ্ছা। যদি বাংলাদেশে আনে, এটা কি হালাল হবে না হারাম হবে? কারণ এটা ইন্ডিয়ার আবিষ্কার। না, চিকিৎসার বেলায় ইন্ডিয়ার উপর দায়বদ্ধ বাংলাদেশ থাকে।
তারপর পেঁয়াজের বেলায় ইন্ডিয়া, তারপর টুকিটাকি যে জিনিসপত্র যাই কেনা লাগে কম দামে সেটার জন্য ইন্ডিয়া, কলকাতায় আসে হচ্ছে শপিং করার জন্য, বিয়ের শপিং, সবকিছুতে ইন্ডিয়া। খালি বদনাম করার বেলা সেটা আবার ইন্ডিয়া বাদ যাবে, ওটাও ইন্ডিয়া। ব্যাপারটা খেয়াল করে দেখেন, বাঙালি মানে কিন্তু যেই পাতে সবকিছু ইন্ডিয়ার খাবো উপর ওই নির্ভরশীল। পাতে পূজা করবোই আমরা। এ তো ৭১-এর পর থেকে রাজাকাররা তো এটাই করে আসতেছে। ৭১-এর আগে থেকেই করে আসতেছে এটা। মানে এই যেমন এই যে এখন রাজাকাররা একটা দেখা যায় ব্যাপক শ্রদ্ধা ভক্তি সহকারে যেসব জুলাই স্মৃতি স্তম্ভ উঠেছিল সেইখানে যে এখন লাইন ধরে মানুষ প্রস্রাব করে ওইরকম মুতবেই তো, ওইরকমই। মুতবেই তো। আপনি একটা জিনিস চিন্তা করেন, ফ্রিতে যদি পাবলিক টয়লেট পাওয়া যায়, ৳৫ বাইচে গেল না? অবশ্যই। ব্যাপারটা এরকম। এখন আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। আপনার সঙ্গে কথা বলে অত্যন্ত ভালো লাগলো। ২০ মিনিট হয়ে গেল অনুষ্ঠানটা। কখন যে অনুষ্ঠানটা ২০ মিনিট পার করে ফেলেছে আমরা টেরও পাইনি। তবে আজকে আমি স্পেশালি অনেক খুশি যে নেত্রী ফিরবেন ডিসেম্বরে এবং আদালতে আত্মসমর্পণের বিষয়গুলো নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি যে সাহসিকতার সঙ্গে এগোবেন, এই বিষয়গুলো রীতিমতো আমাদেরকে গর্বের কাতারে নিয়ে যায়। সুতরাং এই যে আমি তোমাকে এই ছবিটা ভবিষ্যতে দেখে এই যে এইটা আজকে বাংলাদেশের সমস্ত পত্রিকা আছে, সারা পৃথিবীতে এটা প্রচার হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের জাহিদুর রহমানের তো টেনশন উঠে গেল যে আদালত অবমাননার ইস্যু নিয়ে এখন গণমাধ্যমকে অত্যাচার করে কিনা, এই হলো কথা। হ্যাঁ, ও রয়টার্স গণমাধ্যম বলতে পারে যে স্যার আপনি রয়টার্স এর বিরুদ্ধে মামলা ঠিকা দেন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের এই যে চ্যানেল আই, বাংলাদেশের ইত্তেফাক, এগুলাকে তো সরাসরি বলবে যে তোমরা প্রচার করছো, তোমরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শেখ হাসিনার নিউজ প্রচার করছো। ওরা তো প্রচার করে না, ওরা বলছে রয়টার্স এর একটা সংবাদ। সেটা তো আপনি রয়টার্স বুঝতেছেন, আমি বুঝতেছি। এইভাবে অজুহাত দিবে। কিন্তু ওই টেনশন তো ধরে গেছে জাহিদুর রহমানের। জাহিদুর রহমান তো ডিরেক্ট এভাবে বলবে যে আপনার রয়টার্স প্রচার করলে আমার দেশে এটা প্রচার করতে হবে কেন? ঠিক আছে, এটা এখন জাতীয় নিরাপত্তা, এই বালছাল বুঝাবে। কেউ না কইরো আমরা ইউটিউবে কইরা দিব সব, ফেসবুকে কইরা দিব, অসুবিধা কি আছে? সেটা তো আমরা ৫ই আগস্টের পর থেকেই করছি। কারণ মিডিয়ার দালালি তো আমরা দেখেছি বিগত সময়ে। যাই হ্যাঁ, হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবারও আমরা আসবো নতুন কোনো টপিকে, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।